আমার মেয়ে নয় আমিরা, মেয়ে নয় ও আমার। ঠিক দরজার পাশ থেকে কথাটা কানে পৌঁছাতেই দুপা পিছিয়ে গেল আমিরা। ঠিক শুনলো তো ওটা? ও রুবিনা বেগম রুমের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আনিকা অবাকের চরম পর্যায়ে চলে গেল। মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। কয়েক সেকেন্ড এভাবেই গড়ালো। চোখের কোণে পানি চলে এলো ওর। ছলছল দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বললে তুমি? আমিরা তোমার মেয়ে নয় মানে? আনিসুর রহমান শক্ত গলায় বললেন, বলেছি, আমিরা আমার মেয়ে নয়, আবার দূর সম্পর্কে এক ভাইয়ের মেয়ে। ওর জন্মের 1 মাস পর অ্যাক্সিডেন্টে ওর বাবা মা সবাই মারা যায়। দাদির কাছে বাড়িতে ছিল আমিরা। উনি বয়স্ক মানুষ, ওকে ঠিকমতো বড় করতে পারবে না বলে আমাকে দিয়ে দেয়। তখনই ওকে নিয়ে আসি আমরা। তুমিও ছোট ছিলে, তাই কিছুই বুঝতে পারোনি। সবটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলো না আমিরা। দ্রুত দৌড়ে চলে গেল রুমে। আনিকা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললে? আমিরা আমার নিজের বোন নয়? এটা আমি মানতে পারছি না আপু। ছোট থেকে যাকে নিজের বোন মেনে এসেছি, যাকে এতটা ভালোবেসেছি, সে আমার বোন নয়। এটা কিছুতেই মেনে নিতে পারছি না আপু। আনিসুর রহমান পরিস্থিতি স্বাভাবিক করতে বলতে লাগলেন, আমরাও ছোট থেকে ওকে বড় করেছি। ওর ইচ্ছে পূরণের জন্য ওকে ডাক্তারি পড়াচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে যা খুশি তাই করতে পারি আমরা ওর সাথে। ছোট থেকে বড় করেছো বলেই এখন নিজের ব্যবসা, নিজের স্বার্থে তুমি ওর পছন্দের বিরুদ্ধে গিয়ে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে চাইছো। এখন আর ওর মতামত শোনার প্রয়োজন নেই, তাই না? আনিসুর রহমানকে থামিয়ে দিয়ে কথাগুলো বেশ জোরালো কণ্ঠে বলল আনিকা। এ ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। গমগমে স্বরে কথাটা বলেই আনিসুর রহমান রুম থেকে বেরিয়ে গেলেন। বিকালের শেষ প্রহর, সন্ধ্যা ঘনিয়ে আসছে। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে রাফিদ আর আনিসুর রহমান। আনিকার কথা মতোই রাফিদ ফোন করে ডেকেছেন ওনাকে। আনিসুর রহমান একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে হাসি মুখে রাফিদকে বলল, আজ সময় নিয়ে এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য। কি বলতে চাও বলো। রাফিদ খানিকটা ইতস্তত করে বলতে শুরু করলো, কথাটা আসলে হিয়ানকে নিয়ে। অনিকা আপুর বিয়েতে গিয়ে জানতে পারলাম হিয়ানের কাজিনের সঙ্গে অনিকা আপুর বিয়ে হচ্ছে। হিয়ানের কাজিন ফারহান ভাই অনেক ভালো মানুষ, ওদের বাড়ির সবাই ভালো, ওদের দুই ফ্যামিলিকেই আমি চিনি। হিয়ান আমার ভালো বন্ধু, ছেলে হিসেবে হিয়ান খারাপ না। হিয়ান আর আপনার মেয়ে আমিরাহ, ওরা একে অপরকে ভালোবাসে। ওরা দুজন এখন একে অপরের থেকে দূরে। ওদের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছে। আমি জানি হয়তো কোনো সমস্যার কারণেই আপনি হিয়ানকে আমিরাহর সাথে দূর থাকতে বলেছেন, কিন্তু বিশ্বাস করুন হিয়ান খুবই ভালো ছেলে। হিয়ান অন্য 8-10টা ছেলের মতো নয় আঙ্কেল। আমিরাহকে ভীষণ ভালোবাসে সে। তুমি আমাকে ওদের ভালোবাসার কথা বলতে এসেছো? আঙ্কেল, ব্যাপারটা অন্যভাবে নিবেন না। আমি শুধু এটাই বলতে চাই, এভাবে দূরে দূরে থেকে হিয়ান বা আমিরাহ কেউই ভালো নেই। আপনি প্লিজ ওদের মেনে নিন। হিয়ান একদম অন্যরকম, আমিরাহকে ভীষণ ভালোবাসে। আমার মেয়ের জীবন নিয়ে আমি আর রিস্ক নিতে চাই না। আমিরার জীবনে এর আগে যা ঘটেছে, তারপরে দ্বিতীয়বার আমি এই ভুল করব না। কোনো বাবাই চাইবে না কোনো বাবাই চাইবে না আবারও একই ভুল করতে। কিন্তু আপনি হিয়ানকে বিশ্বাস তো করে দেখতে পারেন। ফারহাদ ভাইয়ের সাথে অনিকা আপুর বিয়ে হয়েছে, হিয়ানও ওই বাড়ির ছেলে। আপনি হাফিজ আঙ্কেলের সাথে কথা বলে দেখেন, খোঁজ খবর নেন হিয়ানের সম্পর্কে, পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করেন। হিয়ান খারাপ ছেলে নয়, আমিরাহকে হিয়ানই ভালো রাখবে। প্লিজ আঙ্কেল। আনিসুর রহমান কিছু বললেন না। রাফিদ আনিসুর রহমানের হাত ধরে অনুরোধের স্বরে বলতে লাগলেন, প্লিজ আঙ্কেল, আমিরাহর বিয়ে অন্য জায়গায় দিলে আমিরাহ ভালো থাকবে না। নিজের ইচ্ছের বিরুদ্ধে অন্য কাউকে বিয়ে করলে সেই সংসারটা কি আদৌ সুখের হবে? আমিরাহ কি পড়াশোনার মন বসবে? ও কি ডাক্তার হতে পারবে? বুঝলাম ভালোবাসার সম্পর্কে বিয়ে দিতে আপনি চান না, আপনি হিয়ানকে বিশ্বাস করে উঠতে পারছেন না। তাহলে পারিবারিকভাবেই না হয় বিয়ের ব্যবস্থা করুন। খোঁজ খবর নিয়ে ঠিক মনে হলে ওনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান, তারপর প্লিজ ওনাদের আলাদা করে দিবেন না। আনিসুর রহমান উঠে দাঁড়ালেন। আমি এখন আসছি রাফিদ। কথাটা বলেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন। ঘড়ির কাঁটা রাত 11টায় ছুঁই ছুঁই। হাইওয়ের পাশ দিয়ে হেঁটে চলেছে আমিরা। পাশ দিয়ে শাসা করে গাড়ি ছুটে যাচ্ছে। আজকে বাবার মুখ থেকে কথাগুলো শোনার পর আর নিজেকে ধরে রাখতে পারছে না আমিরা। এখনো চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। এতদিন যাদের আপনজন বলে জেনে এসেছে, অথচ তারা ওর আপন কেউ নয়। আর যাকে এতদিন ধরে ভালোবাসলো, সে শুধুমাত্র আনিসুর রহমানের কথা শুনে ওকে ছেড়ে দিল।
হিয়ান কি পারলো না ওর ভালোবাসা যে সত্যি তা প্রমাণ করে দিতে? হিয়ান চাইলেই পারতো, চাইলেই আনিসুর রহমানের সামনে প্রমাণ করে দিতে পারতো যে হিয়ান ওকে সত্যিই ভালোবাসে। কিন্তু হিয়ানও ওকে ভালোবাসে না, তার জন্য ওকে ছেড়ে দিয়েছে। জামা কাপড় গুছিয়ে রাতের আধারে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে এসেছে আমিরা। আর সে বাড়িতে সে থাকবে না। কারোর আর প্রয়োজন নেই ওর পড়ার খরচ চালানোর, ওকে দেখে রাখার। ওর দায়িত্ব আর কাউকে নিতে হবে না। এবার ও একাই বাকি জীবনটা পার করবে। যেখানে দু চোখ যায় সেখানে চলে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে খেয়ালই নেই আমিরার। হঠাৎ একটা গাড়ি দ্রুত গতিতে পেছন থেকে এসে ওকে ধাক্কা মারে। গাড়িটির ধাক্কায় প্রচণ্ড আঘাত লাগে আমিরার, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আজ রাতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল আনিসুর রহমানের। বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুমে চিন্তিত অবস্থায় রুবিনা বেগমকে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলেন। এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে? এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? আমিরা বাড়িতে নেই, বেরিয়ে গিয়েছে। ওর জামা কাপড় কিছুই নেই বাসায়। আনিসুর রহমান খানিকটা উচ্চস্বরে বলে উঠল, মানে কি বলছো তুমি? আমিরা বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে সে? জানি না। শেষ কথাগুলো খানিকটা কাঁদতে কাঁদতে বলেন রুবিনা বেগম। আনিসুর রহমান বলে উঠলেন, আনিকা কোথায়? দুপুরে আনিকার সঙ্গে বলা কথাগুলো আবার শুনে নেয়নি তো আমিরা? মেয়েটা কি আবার সেই জন্য রাগ করে বাড়ি থেকে চলে গেল নাকি? হতে পারে। তোমার কি দরকার ছিল আনিকাকে ওইসব কথা বলা? আমিরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এবার আমরা থাকবো কি নিয়ে? ছোট থেকে তো আমরাই ওকে বড় করেছি, নিজের মেয়ের মতো দেখছি। এবার কি হবে? তুমি আমিরাকে খুঁজে বের করার চেষ্টা করো, ওকে ফিরিয়ে আনো। আনিসুর রহমান চিন্তিত ভঙ্গিতে পকেট থেকে ফোন বের করে কারোর নাম্বারে ডায়াল করতে করতে বলে উঠলেন, দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। এর মাঝে ওনার ফোনে ফারহাদের কল এলো। রিসিভ করতে ওপাশ থেকে ফারহাদের কণ্ঠ শোনা গেল। আব্বু আব্বু, আমিরার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বাড়ি ফেরার পথে রাস্তায় ওকে পেয়েছি, হসপিটালে নিয়ে আসছি ওকে। আপনারা তাড়াতাড়ি চলে আসেন প্লিজ। আনিসুর রহমান উচ্চ স্বরে বলে উঠল, ফরহাদ, কি বলছো তুমি? কোন হসপিটালে? তুমি থাকো ওর সাথে, আমরা এখন আসছি। আনিসুর রহমান সঙ্গে সঙ্গে রুবিনা বেগমকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন। হসপিটালে ঢোকার পথে আবারও রাফিদের সাথে দেখা হলো। ওনাদের এভাবে হন্তদন্ত হয়ে হসপিটালের দিকে ছুটতে দেখে রাফিদ জিজ্ঞাসা করলো, কি হয়েছে আঙ্কেল, আপনারা হসপিটালে এত রাতে? আমিরার অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা বলতে বলতে দৌড়ে ওনারা এমার্জেন্সির দিকে ছুটলেন। আমিরার অ্যাক্সিডেন্টের কথা রাফিদের ঠিক হজম হলো না। এই তো বিকালেও ওনার সাথে কথা বলছিল রাফিদ, দুপুরের পরেও সব কিছু ঠিকঠাক ছিল। যখন আনিকার সঙ্গে ওরা লাস্ট কথা হয়েছিল তখন আমিরাও বাসায় ছিল। রাফিদ এসেছিল ওদের এক কলিগকে হসপিটালে দেখতে। বেরিয়ে যাওয়ার পথে আনিসুর রহমানের সাথে দেখা হওয়ায় আর বাড়ি গেল না। সঙ্গে সঙ্গে ওনাদের পেছন পেছন আবারও হসপিটালে ঢুকলো। আমিরাকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। বাইরে চিন্তিত মুখে অনবরত পায়চারি করছেন আনিসুর রহমান। তার পাশেই ফারহাদ, আনিকা, রুবিনা বেগম সবাই দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসতে সবাই এগিয়ে গেল। ফারহাদ জিজ্ঞাসা করলো, আমিরা কি অবস্থা ডক্টর? আনিসুর রহমানও বলে উঠলেন, ঠিক আছে তো আমার মেয়েটা? বেশি কিছু হয়নি তো? দেখুন, উনি মাথায় অনেক আঘাত পেয়েছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে। অ্যাক্সিডেন্টের অনেকটা সময় পর ওনাকে আনা হয়েছে। এমার্জেন্সি এ নেগেটিভ গ্রুপের ব্লাড লাগবে। ব্লাডের ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। ওনাকে এখনই আইসিইউতে শিফট করতে হবে, কন্ডিশন ভালো না। ডক্টর আবারও ভেতরে চলে গেলেন। রুবিনা বেগম চেয়ারে ধপ করে বসে পড়লেন। এই তো সকালেও মেয়েটা কলেজে গিয়েছিল, আর রাতের মধ্যে এই অবস্থা মেয়েটার। আনিকা এগিয়ে এসে বলে উঠল, আমাদের কারো ব্লাড গ্রুপের সাথে আমিরার ব্লাড গ্রুপ ম্যাচ করছে না। ফরহাদ, রাফিদ, তোমাদের জানাশোনা কারোর মাঝে এ নেগেটিভ ব্লাড গ্রুপ আছে? ফারহাদ আর রাফিদ খানিকটা ভেবে একসঙ্গেই বলে উঠল। হিয়ানের ব্লাড গ্রুপ এ নেগেটিভ। রাফিদ আনিসুর রহমানের পাশে দাঁড়িয়ে বলল, আপনারা টেনশন করবেন না, কিচ্ছু হবে না। ফারহাদ ভাই, আপনি এদিকটা দেখেন, আমি ফোন দিচ্ছি হিয়ানকে। রাফিদ ফোন নিয়ে খানিকটা দূরে গিয়ে একের পর এক কল দিতে লাগলো হিয়ানের নাম্বার। 3-4 বার রিং হওয়ার পর হিয়ান ফোন তুললো। ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার রাফিদ, এত রাতে কল দিয়েছিস কেন? আমিরাহর অ্যাক্সিডেন্ট হয়েছে হিয়ান, ইমার্জেন্সিতে রাখা হয়েছে। অনেক বেশি ব্লিডিং হচ্ছে মাথা থেকে, ওকে ব্লাড দিতে হবে, এ নেগেটিভ ব্লাড গ্রুপ। তুই তাড়াতাড়ি আয় হিয়ান, ওর কন্ডিশন ভালো না। রাফিদের কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই ঘুম উড়ে গেল হিয়ানের। দ্রুত বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়ে বলল, কোন হসপিটাল? দ্রুত অ্যাড্রেস দে, আমি আসছি।
তড়িঘড়ি করে গায়ে শার্ট জড়িয়ে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেল। কলাম্পেসেবল গেটের সামনে এসে মেজাজ বিগড়ে গেল। এই গেটেও এক্সট্রা তালা মারা। সঙ্গে সঙ্গে দ্রুত পা ফেলে দোতলায় উঠে এলো। বাড়িওয়ালার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে অনবরত কলিং বেল চাপতে লাগলো। বাড়িওয়ালার মেয়ে মিথিলা এসে দরজা খুলে দিল। ঘুমো ঘুমো চোখে তাকাতেই হিয়ানকে এই সময় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে কিছু লাগবে? নিচের গেটের তালার চাবিটা দিন, আমাকে বেরোতে হবে ইমার্জেন্সি। মিথিলা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, ইমার্জেন্সি? কেন? এত রাতে কোথায় যাবেন আপনি? এত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না, যেটা বলছি সেটা করুন। চাবিটা দিন, আর না হয় দ্রুত গেট খুলে দিন আমাকে। মিথিলা আরো কিছু বলার আগে হিয়ান জোরে জোরে ডাকতে লাগলো। আন্টি আন্টি। বাড়িওয়ালা মহিলাটা দৌড়ে এলো। উনিও ঘুম থেকে উঠে এসেছেন বোঝাই যাচ্ছে। হিয়ানকে রেগে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, এত রাতে তুমি? দ্রুত নিচের গেট খুলে দিন, হসপিটালে যেতে হবে আমাকে, ইমার্জেন্সি আছে। সঙ্গে সঙ্গে মহিলা তালা খুলে দিল। দৌড়ে বেরোলো হিয়ান। ফুল স্পিডে বাইক নিয়ে রওনা হলো হসপিটালের উদ্দেশ্যে। যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছতে হবে। হিয়ানের চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রাফিদের বলা কথাগুলো কানে বাজছে বারবার। 10 মিনিটের মাথায় এসে হসপিটালের সামনে বাইক থামালো হিয়ান। দৌড়ে ভেতরে এলো। কুচকানো শার্ট পরেই ছুটে এসেছে হিয়ান। চেহারায় একরাশ দুশ্চিন্তা আর অস্থিরতা ফুটে উঠেছে ওর। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। সবটাই যে আমিরার জন্য সেটা বুঝতে আর বাকি নেই আনিসুর রহমানের। হিয়ান ওনাদের মুখোমুখি হলেও সঙ্গে সঙ্গেই পাশ কাটিয়ে আনিকার কাছে গিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, মিরু কোথায় আপু? আমি চলে এসেছি, আমি ওকে ব্লাড দিব, তোমরা একদম চিন্তা করো না। মাথা নিচু করে কাঁদছিল আনিকা। হিয়ানের কণ্ঠ শুনে মাথা তুলে রাখালো। ওর গালে চোখে পানি লেগে আছে এখনো। হিয়ানকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, হিয়ান, তুমি এসে গেছো, চলো আমার সাথে। ওরা দুজনে এগিয়ে গেল ডক্টরের সাথে কথা বলতে। রাফিদও এগিয়ে গেল সেদিকেই। ফারহাদ খানিকটা অবাক হয়ে গেল হিয়ানের মুখে মিরু বলে সম্বোধন শুনে। আনিকার সঙ্গেও এতটা ফ্রি দেখে আরো অবাক হলো। নিশ্চয় অন্য কাহিনী আছে এদের মাঝে। রুবিনা বেগম তো কেঁদেই চলেছেন। পাশে অস্থির হয়ে পারিচারি করছেন আনিসুর রহমান। বিকেলে বলা রাফিদের কথাগুলো মনে হতে লাগলো ওনার। এই যে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে এলো হিয়ান, কোনো কিছুর পরোয়া না করে এত রাতে রাফিদের কথায় বাইক নিয়ে ছুটে এলো রক্ত দিতে, আমিরাকে বাঁচাতে। তাহলে কি রাফিদের কথাই ঠিক? হিয়ানের থেকে ব্লাড নিয়ে ডক্টর ছুটে গেল। ব্লাড দেওয়ার পর কেবিনে চোখ বন্ধ করে ফেললো হিয়ান। কিছু সময় এভাবেই করালো। আমিরার জন্য চিন্তায় মাথা শেষ হয়ে যাচ্ছে। রাফিদ বসে আছে ওর পাশে। হিয়ানের চোখের কোণে পানি জমেছে। কিছু সেকেন্ড করাতেই সেটি চোখের কোণ বেয়ে পড়ে গেল। রাফিদ হিয়ানের হাত ধরে বলে উঠল, খুব ভালোবাসিস আমিরাহকে, তাই না? নিজের থেকেও বেশি। চিন্তা করিস না, দেখবি আমিরাও ঠিক হয়ে যাবে। আর একবার ও সুস্থ হয়ে গেলেই আমার বন্ধুটার বিয়ে খাবো, আর সোজা বিয়ের দিনই ছাড়বো তোদের। আনিসুর আঙ্কেলকে এবার আর আমাদের বন্ধুর প্রেমে ভিলেন হতে দেব না, বুঝেছিস? হিয়ান চোখ মেলে বলল, মজা করিস না রাফিদ, মিরুর জন্য ভীষণ ভয় করছে আমার। মিরুর কিছু হয়ে যাবে না তো? ওর কিছু হয়ে গেলে আমি একেবারে শেষ হয়ে যাব রাফিদ। হিয়ানের কণ্ঠনালী আটকে আসছে, গলার স্বন ক্ষীণ হয়ে এসেছে। রাফিদ খানিকটা ধমকের সুরে বলল, এক চর মারবো তোকে, কিসের ভুলভাল বকছিস তুই? হিয়ান নিজেকে ধরে রাখতে পারলো না। শোয়া থেকে উঠে বসে ঝাপটে জড়িয়ে ধরলো রাফিদকে। কাঁদতে কাঁদতে বলল, তুই শুনিসনি ডক্টর কি বলল? আমার মিরুর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। ওর কিছু হয়ে গেলে আমি কিছুতেই বাঁচতে পারবো না রাফিদ। ওর থেকে দূরে থাকার যন্ত্রণা সহ্য করতে পারলেও ওকে চিরকালের মতো হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না আমি। যা। হিয়ানের কথাগুলো দরজার পাশ থেকেই প্রথমবার শুনে চোখ ছলছল করে উঠল আনিসুর রহমানের। ওনার একটা ভুলের কারণেই আজ এই অবস্থা। বড্ড ভুল করে ফেলেছেন উনি। নিজের কাজে নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে ওনার। ব্লাড দেওয়ার পর আরও কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখনও জ্ঞান ফিরেনি আমিরার। ট্রিটমেন্ট চলছে। আইসিইউর দরজার সামনে উদাস হয়ে দাঁড়িয়ে আছে হিয়ান, চোখে মুখে দুশ্চিন্তা। ভালোবাসার মানুষটার এই অবস্থা দেখে ভেতরটা শেষ হয়ে যাচ্ছে হিয়ানের। এদিকে ওকে যত দেখছে ততই অবাক হচ্ছে ফারহাদ। হিয়ান আর আমিরা যে পূর্ব পরিচিত, কিংবা এরা একে অপরকে ভালোবাসতো, সেটা তো বিয়েতে ওদেরকে দেখে একটুও বোঝা যায়নি। কিন্তু আজ আমিরার জন্য হিয়ানের এমন অস্থিরতা, এত রাতে ছুটে আসা, তাতে সবটা এখন ফারহাদের কাছে পরিষ্কার। কিছুক্ষণ আগে সন্দেহবশত আনিকাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে ফারহাদ। আনিকা এড়িয়ে যেতে চাইলে উপায় না পেয়ে সবকিছু শেয়ার করে ফারহাদের সাথে। আনিসুর রহমান আর রুবিনা বেগমও চিন্তিত হয়ে দাঁড়িয়েছে আইসিইউর পাশে। আনিকা আর রাফিদ বসে আছে। ওদের সামনে হিয়ানকে দেখতে দেখতেই ফারহাদ বলে ওঠে, তোমরা আমাকে এ ব্যাপারে আগে জানো নাই কেন? রাফিদ, তুই অন্তত জানাতে পারতি। এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না। নিজের পরিবারের সব কিছু জানার পর আমিরার বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। যে কেউ এমন সিদ্ধান্ত নিত
আর সবচেয়ে বড় গাদা তো হিয়ান। এই শালা একবারও আমারে কিছু বলে নেই। ওইবার বাড়ি যাওয়ার পর থেকেই খেয়াল করছি অন্যরকম হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করার পরও কিছু বলে নাই। শালা বলদ একটা। শেষ কথাগুলো বেশ রাগ আর বিরক্তিতে নিয়েই বলল ফারহাদ। রাফিদ বলে উঠল, ভাই হিয়ান নিষেধ করেছিল, তাই জানতে পারিনি। হিয়ান তো পরিষ্কারভাবে কিছু বলেনি আমাকে। আনিকা উঠে দাঁড়িয়ে বলল, এখন এগুলো বলার সময় নয় ফরহাদ। আমার ছোট বোনটা আইসিইউতে, এখনো জ্ঞান ফেরেনি, মাথায় আঘাত পেয়েছে প্রচুর। এই অবস্থায় এসব কথা শুনতে একটু ভালো লাগছে না। এগুলো নিয়ে তো পরেও কথা বলতে পারবেন আপনারা। এখন আমিরার জন্য দোয়া করুন। ফারহাদ আর কিছুই বলল না, উঠে চলে গেল ডক্টরের কাছে কথা বলতে। রাফিদ আর আনিকা এগিয়ে গিয়ে দাঁড়ালো হিয়ানের পাশে। হিয়ানের দৃষ্টি আইসিইউর দিকে স্থির। রাফিদ ওর কাঁধে হাত রেখে বলল, হিয়ান অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছিস, চল বসবি। যাব না আমি। হিয়ান বোঝার চেষ্টা কর প্লিজ, তোর শরীর খারাপ করবে তো। হিয়ান এবার রেগে গেল। ঝামটা মেরে রাফিদের হাত সরিয়ে উচ্চস্বরে বলল, কি বুঝবো আমি? মিরু এখানে কষ্ট পাচ্ছে আর আমি ওকে ছেড়ে চলে যাব? যতক্ষণ না ওর জ্ঞান ফিরছে, যতক্ষণ না মিরু কথা বলতে পারছে, ততক্ষণ আমি এখানেই থাকবো, কোথাও যাব না। রাফিদ থেমে গেল। আনিসুর রহমান আর রুবিনা বেগমও তাকিয়ে আছেন হিয়ানের দিকে। আনিসুর রহমানের চোখে পানি চিকচিক করছে। কি ভুলটাই না উনি করলেন। হিয়ানের ব্যাপারে যাচাই বাছাই করে নেওয়া আরো ভালোভাবে আগেই প্রয়োজন ছিল। আর যার সাথে মেয়ের বিয়ে দেবেন ভেবেছিলেন, তাকে আমিরার এই অবস্থার কথা জানানোর পরেও ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিয়েছে। এমনকি লিখন সাহেবকে জানানোর পর কাছাকাছি বাসা হওয়া সত্ত্বেও তিনি দেখতে এলেন না। আনিকা এগিয়ে এলো ওনার দিকে, হিয়ানকে দেখিয়ে বলল, দেখছো হিয়ানকে? দেখছো তো, আমি মানুষ চিনতে প্রথমে ভুল করলেও হিয়ানের বেলায় ভুল করিনি আব্বু। আমিরার এই বিপদে হিয়ান ছুটে এসেছে, ওকে বাঁচানোর জন্য ব্লাড দিয়েছে। বিশ্রাম ঘুম বাদ দিয়ে সেই রাত থেকে এখানেই দাঁড়িয়ে আছে। কোথায় লিখন আঙ্কেল? কোথায় ওনার ছেলে? ওনাদের খবর জানানোর পরেও এলো না, এমনকি ফোন দিয়ে আর খবর পর্যন্ত নিল না। এমন পরিবারেই তুমি বিয়ে ঠিক করলে, যারা একবারও আমার বোনটার খবর নিল না। অবশ্য বড় মানুষের কথা আর কি বলবো, তুমি নিজেই তো ওকে বুঝতে পারোনি। কথাগুলো বলে আনিসুর রহমান কথার অপেক্ষা না করেই চলে গেল আনিকা। রুবিনা বেগম বসে কাঁদতে লাগলেন। মেয়ের এমন অবস্থা তিনি নিতে পারছেন না। আরো কয়েক ঘন্টা এভাবেই গড়ালো। রাফিদের আজ আর অফিস যাওয়া হয়নি। সকাল হতে সবার জন্য খাবারের ব্যবস্থা করে সে। সবাই একটু আধটু খেলেও আনিকা আর হিয়ান খায়নি। দুজনে উদাস হয়ে তাকিয়ে আছে আইসিইউর দিকে। দুপুরের পর বিকেলের দিকে ডক্টর এসে জানালো জ্ঞান ফিরেছে আমিরার। কেবিনে শিফট করার পর আনিকায় সবার প্রথমে গিয়ে দেখা করে। মাথার একপাশে একটু বেশি আঘাত লেগেছে, ব্যান্ডেজ করা মাথায়। শুয়ে থাকা অবস্থায় শুধু তাকিয়েছিল আমিরা, কথা বলেনি আনিকার সঙ্গে। জ্ঞান ফিরতেই মাথায় প্রচন্ড ব্যথা অনুভব হয়। ধীরে ধীরে মনে পড়ে গতকাল দুপুরে আনিসুর রহমান আর আনিকার কথোপকথনগুলো। আনিকা কেবিনে এসে ওকে দেখে যাওয়ার পর একে একে আনিসুর রহমান, রুবিনা বেগম ওনারাও আসেন। ওনাদের দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আমিরা। চোখে থেকে পড়তে থাকে পানি। আমিরার ব্যবহারে হতাশ হয়ে ওনারা বেরিয়ে আসেন। রাফিদ জোর করে হিয়ানকে কেবিনে পাঠায়। হিয়ান প্রথমে যেতে চাননি, কেননা ওকে দেখলে যদি আমিরা রিয়েক্ট করে, আমিরা যদি আরো ক্ষতি হয়। শেষে রাফিদ আর আনিকার জোরাজোরিতে হিয়ান কেবিনে প্রবেশ করে। এলোমেলো পায়ে গিয়ে আমিরার পাশে বসে। কিছু বলতে চেয়েও বলতে পারে না। আমিরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হিয়ানের দিকে। এলোমেলো চুল, শুকনো চোখ মুখ, কুচকানো শার্ট সবকিছু প্রমাণ করে দিচ্ছে যে হিয়ান ওর জন্য কতটা দুশ্চিন্তায় ছিল। তবুও এতদিনে জমা অভিমান, সেটা তো আর এত সহজে ভাঙবে না। আমিরা তাচ্ছিলের স্বরে ধীর কণ্ঠে বলে উঠল। হিয়ান আমিরার দিকে তাকিয়ে বলে উঠল, দেখতে এসেছো কেন? মরে গেলাম না কেন সেটা দেখতে? কি সব বলছো তুমি মিরু? ঠিকই তো বলছি। বেঁচে আছি কেন আমি? কেন একেবারেই মরে গেলাম না? কেন বাঁচিয়ে রাখলো আল্লাহ আমাকে? আমি এই দুনিয়ায় কারো বোঝা হয়ে থাকতে চাই না, কারো বিরক্তির কারণ হয়ে বাঁচতে চাই না। তাহলে এখনো বেঁচে আছি কেন আমি? পরিবারের মানুষ যাদের এতটা ভালোবাসলাম, আপনজন ভাবতাম, তারাই কিনা আমার কেউই হয় না। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর ভালোবাসা, সেও একজন মানুষের হুমকির ভয়ে আমায় ছেড়ে দিল। সেও ভালোবাসলো না আমায়। কথাগুলো বলতে বলতে চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়ালো। হিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিরা জেনেই ফেললো অবশেষে, যে ভয় পেয়েছিল সেটাই হলো। হিয়ান দৃষ্টি নামিয়ে নিল, কেমন যেন অপরাধ বোধ হলো। আমিরা চোখের পানি মুছে বলল, এখনো বসে আছো কেন? দেখা তো হয়ে গেছে, বেঁচে আছি মরার মতো। এবার তো তোমাদের সবার শান্তি। চলে যাও এখান থেকে, চলে যাও। শেষ কথাটা বেশ চেঁচিয়ে বলে উঠল। নার্স একজন কেবিনে এসে ধমকালো,
পেশেন্টকে উত্তেজিত করছেন কেন? ওনার ক্ষতি হবে তো। বেরিয়ে যান এখনই। হিয়ান এক পলক আমিরার দিকে তাকিয়ে চোখের পানি মুছে বেরিয়ে এলো। মেয়েটা এখনো ভুল বুঝেই রইল। ডক্টর এসে ততক্ষণে আমিরাকে চেক আপ করে চলে গেছেন। সঙ্গে ওনাদের সবাইকে কড়া নিষেধাজ্ঞা জারি করে গেছেন। আমিরাকে যেন কোনোভাবেই উত্তেজিত করা না হয়। ওর মাথায় এমনিতেই অনেক আঘাত পেয়েছে, বেশি প্রেশার দিলে সমস্যা হতে পারে। এমনিতেই মেন্টালি একটা শক এর মধ্যে আছে। এখন ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। হিয়ান বেরোতে আনিসুর রহমান এগিয়ে এলো, ওদের সবাইকে একসাথে এক জায়গায় আনলো। মাথা নিচু করে বলে উঠলেন, সবটাই আমার ভুল। আমার ভুলের কারণেই আজ এমন হয়েছে। তাকে বিশ্বাস করতে পারছিলাম না, বাজে ব্যবহার করেছি, আমিরার থেকে দূরে সরিয়ে দিয়েছি। ভেবেছি এই ভালোবাসার নাম করে আমিরাকে ঠকাবে। আজ সেই ছেলেটাই আমার চোখ খুলে দিল। নিজের করা কাজে আমি সত্যি লজ্জিত। তোমরা সবাই মাফ করে দেওয়া ভাই। আমিরাকে লালন পালন করেও মেয়ের ভালো মন্দ কিছুই খেয়াল রাখতে পারিনি, ভালো বাবা হতেই পারিনি। মেয়ের কাছে চিরকালের মতো অপরাধী হয়ে গেলাম আমি। দেখুন সাহেব আর ওনার ছেলে নাহিদ কেউই দেখতে এলো না আমিরাকে। এত বড় ঘটনা শোনার পরেও ওনারা ব্যস্ততা দেখালো, আমার ভুল। সবাই চুপ করে রইল। হিয়ান হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আনিসুর রহমান ডেকে উঠলেন, হিয়ান দাঁড়াও। হিয়ান থেমে গেল। আনিসুর রহমান ওর কাছে এগিয়ে এলো, হিয়ানের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমিরা আমাদের সবার সাথে রেগে আছে, ও ঘৃণা করে আমাদের, তাই আমাদের কারোর সাথে এই কথা বলেনি। তোমার সাথে কথা বলেছে, তোমাকে আমিরা ভালোবাসে। হিয়ান, তোমাকে ভুল বোঝার জন্য আমায় মাফ করে দিও। তুমি যেভাবে ওর জীবন বাঁচাতে ছুটে এসেছো, ওকে রক্ত দিয়ে বাঁচিয়েছ, একমাত্র তুমিই পারবে ওকে ভালো রাখতে, ওকে আগলে রাখতে। আনিকার কথাগুলো নিয়ে আমার আরও আগেই ভেবে দেখা উচিত ছিল। রাফিদ আর আনিকা দুজনেই আমায় বুঝিয়েছে। আমার ভুল বুঝতে পেরেছি আমি। তাই আমি ঠিক করেছি আমিরা সুস্থ হলেই তোমার পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি জানি তোমার বাবা মানা করবে না আমায়। আগে যা হয়েছে সব ভুলে যাও। হিয়ান মাথা নামিয়ে নিল। আনিসুর রহমান আকুতি ভরা কণ্ঠে বলল, আমার বা আমিরাকে ফিরিয়ে দিবে না তো হিয়ান? হিয়ান মাথা তুলে তাকালো। আশপাশ তাকিয়ে দেখলো সবার ঠোঁটের কোণেই হাসি ফুটে উঠেছে। আনিকা চোখ দিয়ে আশ্বস্ত করতে হ্যাঁ বোধক মাথা নাড়ালো হিয়ান। সঙ্গে সঙ্গে আনিসুর রহমান জড়িয়ে ধরলো ওকে। দুদিন পেরিয়ে গেল। এর মাঝে আনিকা ছাড়া আর পরিবারের কারোর সাথে কথা বলেনি আমিরা। এমনকি হিয়ান আর আনিসুর রহমানকে তো কেবিনে আসতে নিষেধ করে দিয়েছে। যখন আনিকার কাছ থেকে শুনেছে আনিসুর রহমান ওদের মেনে নিয়েছে, তখন আমিরা তাচ্ছিল্য স্বরে বলে উঠল, এখন অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি দেখে দয়া দেখাচ্ছেন আমার উপর, তাই তো? মেনে নেওয়ার হলে তো উনি প্রথমেই আমাদের মেনে নিত। ওনার দয়ার আমার প্রয়োজন নেই। সুস্থ হয়ে গেলে আমি চলে যাব নিজের মতো। টিউশন পড়িয়ে হাসপাতালের বিল আমি পরিশোধ করে দেব। আমার জন্য আর খরচ করার প্রয়োজন নেই। কথাগুলো বলার সময়ও আমিরা চোখ দিয়ে পানি পড়েছে। হিয়ান, আনিসুর রহমান ওরা কিভাবে আমিরাকে মানাবে সেটাই বুঝতে পারছে না। দুপুরের পর আমিরা নিষেধ সত্ত্বেও কেবিনে এলেন আনিসুর রহমান। আমিরা তখন ঘুমিয়েছিল। আনিসুর রহমান ধীরে ধীরে এগিয়ে গিয়ে আমিরার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মাথায় কারো স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে আমিরা। কিছুক্ষণ বাদে নিজের কপালের উপর কয়েক ফোঁটা পানির উপস্থিতি টের পেতেই ঘুম ভেঙে যায় ওর। চোখ মেলে তাকায়, আনিসুর রহমান কাঁদছেন। আমিরা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে দিয়ে বলে ওঠে, কেন এসেছেন আমার এখানে? আপনাদের না নিষেধ করেছি? কেন কাঁদছেন? আমি তো আপনার কেউ হই না। আনিসুর রহমানের চোখের পানি মুছতে মুছতে বলে ওঠেন, এতগুলো বছর ধরে তোকে ছোট থেকে বড় করেছি, আর এখন এভাবে বলতে পারলি তুই? যেটা সত্যি সেটাই বলছি। আমি তো আপনাদের কেউ হই না। আমার তো বাবা মা নেই, এতিম আমি। আমাকে আমার বাড়ি দিয়ে আসবেন। যেখানে আমার দাদি থাকতো আমি সেখানেই থাকবো। আপনাদের সঙ্গে বাড়িতে যাব না আমি। হসপিটালে যে বিলগুলো দিচ্ছেন সেটাও আমি পরিশোধ করে দিব আপনাকে। এইসব কথা বলিস না আমিরা, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে যা করেছি অন্যায় করেছি। যে নাহিদের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম, সেই ছেলে তো তোকে দেখতেও এলো না। আমাকে মাফ করে দে মা। আমি হিয়ানকে বুঝতে পারিনি, তোদের দুজনকে কষ্ট দিয়েছিলাম। তুই একটা বার সুস্থ হয়ে যা, আমি হিয়ানের সঙ্গে তোর বিয়ে দেব। আমার কারণে তখন হিয়ান তোকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। হিয়ানের কোনো দোষ ছিল না। তোর ভালোর জন্য, তোর কথা চিন্তা করে তোকে ভালোবাসে বলেই তখন কোনো কিছু না ভেবে এত বড় ত্যাগ করেছিল। এতেই তো প্রমাণ হয়ে গেছে হিয়ান কতটা ভালোবাসে তোকে। আমিরা রেগে গিয়ে বলল, ভালোবাসে? তাহলে সবকিছু আমাকে খুলে বললো না কেন তখন? ওই যে তুই এসব শুনে নিজেকে সামলাতে পারবি না, যেমনটা তোর এখন হয়েছে নিজেকে সামলাতে না পেরে।
এসব মেনে নিতে না পেরে তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিস। তোর এখনকার মতো এই অবস্থা হবে ভেবেই হিয়ান তোকে জানায়নি। আমি জানি তুই যে হিয়ানকে ভালোবাসিস, ওর উপর আর রাগ করে থাকিস না মা। আমিরার সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। কারো কোনো কথাই এই মুহূর্তে ওর ভালো লাগছে না। আমিরা মুখ ঘুরিয়ে নেওয়ার কিছুক্ষণ বসে থেকে আনিসুর রহমান উঠে বাইরে চলে আসেন। অফিস থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে হিয়ানের। হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সে আমিরা কি খবর সেটা জানার জন্য। পথিমধ্যে ওর ফোনে রিংটোন বেজে ওঠে। আননোন নাম্বার থেকে রিসিভ করে বলে উঠলো, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কিছুক্ষণ আমতা আমতা করে আরিফা বলে উঠলো, আই এম সরি হিয়ান ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন এসব বলতে চাইনি, আমার ভুল হয়ে গেছে। আরিফার কণ্ঠ শুনেই হিয়ানের মাথা গরম হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠলো, নির্লজ্জ দেখেছি, বেহায়া দেখেছি, কিন্তু তোর মতো আমি আর একটা মানুষও দেখিনি আরিফা। আমি তোমাকে ভালোবাসি হিয়ান ভাই, প্লিজ। ফুপি আমার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তুমি আগে সব প্লিজ ভুলে আমাকে মেনে নাও। বিয়ের আগে এভাবে হবু বইয়ের ওপর রাগ করে থাকা ঠিক না। হিয়ানের মেজাজটা চড়ে গেল আরো। এই মেয়ের কণ্ঠ শুনলেই ওর মেজাজ খারাপ হয়ে যায়। তার উপর এই কথাগুলো শুনে মেজাজ আরো বিগড়ে গেল। রাগী গলায় বলে উঠলো, আরেকবার আমায় বিয়ে করার স্বপ্ন দেখলে খবর আছে তোর। নিজের লিমিট ক্রস করার চেষ্টা ভুলেও করবি না আরিফা। কথাটা বলেই হিয়ান কল কেটে সঙ্গে সঙ্গে ওর আম্মুর নাম্বারে কল দিল। এক হাতে বাইক চালিয়ে হসপিটালে এসে পৌঁছালো। বাইক এক পাশে পার্ক করে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ওর মায়ের ফোন রিসিভ করার জন্য। অফিস থেকে হসপিটাল কাছে হওয়ায় বেশিক্ষণ সময় লাগেনি পৌঁছাতে। কিছুক্ষণের মধ্যেই সাইদা খাতুন কল রিসিভ করলেন। হিয়ান রাগ সামলে শান্ত গলায় বলে উঠলো, তুমি নাকি আমার সাথে আরিফার বিয়ের ব্যাপারে ভাবছো? সাইদা খাতুন বলে উঠলেন, তো হিয়ান এবারে রাগ দেখিয়ে বলল, তো মানে কি শুরু করেছো? আমি বড় হয়েছি আম্মু, আমার নিজের একটা পছন্দ অপছন্দ আছে। আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তোমার ওই আরিফাকে আমি দু চোখে দেখতে পারি না, সহ্য হয় না এই মেয়েকে আমার। সাইদা খাতুন বলে উঠলেন, আরে এত রাগ করছিস কেন? মেয়েটা খারাপ কোন দিক দিয়ে? তোকে এত ভালোবাসে, একটু বোঝার চেষ্টা কর। আমার কিচ্ছু বোঝার নেই। আমি আরিফাকে বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে দ্বিতীয়বার কথা বললে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা বলেই ফোন রেখে হসপিটালে প্রবেশ করলো হিয়ান। হিয়ানকে দেখে আনিসুর রহমান জোর করেই পাঠিয়েছেন কেবিনে। হিয়ান কেবিনের দরজা খুলতেই দেখলো আমিরাকে আধশোয়া অবস্থায় আনিকা মেডিসিন খাওয়াচ্ছে। পাশে রুবিনা বেগমও বসে আছেন। হিয়ান বেরিয়ে যেতে নিতে আনিকা ডেকে উঠলো, হিয়ান, বেরিয়ে যাচ্ছ কেন? তুমি বসো, কথা বলো আমিরার সাথে, আমরা উঠছি। এই বলে আনিকা আর রুবিনা বেগম বেরিয়ে গেলেন। হিয়ান গিয়ে বসলো আমিরার পাশে, তবে কিছুই বলল না। এক দৃষ্টিতে চেয়ে থাকলো আমিরার দিকে। আমিরা তাকাবে না ভেবেও তাকালো। হিয়ানের দিকে দৃষ্টি যেতে আটকে গেল। চাইলেও চোখ সরাতে পারলো না। পরনে সাদা শার্ট, বড় বড় চুল কিছুটা কপাল এসে পড়ে আছে, সঙ্গে ওর দিকে তাকিয়ে থাকা দুটো চোখ, সবকিছু মিলিয়ে মুহূর্তে থেমে গেল আমিরা। প্রথম দিনের হিয়ানকে দেখার সেই অনুভূতি যেন আজ আবারও হলো ওর মাঝে। হিয়ান এবারে বলে উঠলো, শরীর কেমন? মাথা ব্যথা কমেছে? আমিরা হুঁশে ফিরল। তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, আমার কথা জেনে কি করবেন আপনি? হিয়ান স্পষ্ট বুঝতে পারলো আমিরার ব্যাপারটা। মেয়েটা এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল, ওর মাঝে ডুবেছিল, অথচ এখন আবার সেই অভিমানের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে ওর সামনে। হিয়ান হালকা হেসে বলল, বাহ, খুব উন্নতি হয়েছে তো। আমার দিকে এতক্ষণ ধরে তাকিয়ে থেকে নতুনভাবে সম্বোধন করা শুরু করলে দেখছি। আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই যে আপনাকে তুমি করে বলবো। হিয়ান ঠোঁট চেপে হাসলো আমিরার কথায়। অতঃপর বলে উঠলো, সম্পর্ক আছে কি নেই সেটা তো সময় বলবে। কিছুই হবে না। মুখে যতই অভিমান করো, যতই রাগ দেখাও আমার উপর, আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো। মোটেও না। তাই নাকি? তাহলে এতক্ষণ আমার দিকে ওভাবে কি দেখছিলে? যতই লুকানোর চেষ্টা করো না কেন, তুমি কিন্তু ধরা পড়ে গেছো মিরু। তোমার ওই তাকানোই বলে দিয়েছে তুমি ঠিক কতটা ভালোবাসো আমাকে। ভুল ভাবছেন আপনি। আমি ভালোবাসি না আপনাকে, ঘৃণা করি আপনাদের আমি। হিয়ান এবার একটু সিরিয়াস হলো। আমিরার হাত ধরে বলে উঠলো, আই এম সরি মিরু, প্লিজ ভুল বোঝো না আমাকে, একটু বোঝার চেষ্টা করো। ওরকম সিচুয়েশনে আমিরা এবার চোখের পানি ধরে রাখতে পারলো না। টপ টপ করে পানি পড়তে শুরু করলো গাল বেয়ে। হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠলো, তাই বলে আমায় ছেড়ে দিবে তুমি? কষ্ট দিবে আমায়? ভালোবাসি তোমায় আমি, বোঝো না? একটা বারও ভাবনি আমি কি করে বাঁচবো? হিয়ান নিজেকে ধরে রাখতে পারলো না। বুঝতে পারলো ওর মিরুর অভিমানের পাহাড় গলতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে জড়িয়ে ধরলো আমিরাকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সরি মিরু, আই এম রিয়েলি সরি।
আমার নিজেরও তো কষ্ট হচ্ছিল মিরু, ভীষণ কষ্ট হতো তোমায় ছাড়া। আমিরা পুরোপুরি অভিমানের পাহাড় ভেঙে আলতো করে হাত রাখলো হিয়ানের পিঠে। ওর চোখের পানিতে হিয়ানের শার্ট ভিজে যেতে লাগলো। হিয়ান মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেঁদো না মিরু, আর কেঁদো না প্লিজ, তোমার শরীর আরও খারাপ করবে। কথাগুলো বলতে বলতে হিয়ান মাথা তুলে তাকালো। আমিরা চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। আমিরা ফের জড়িয়ে ধরার জন্য আবদার মাখা দৃষ্টিতে তাকাতে হিয়ান মুচকি হেসে আলতোভাবে জড়িয়ে ধরলো আমিরাকে। প্রায় 10 দিন পর হসপিটাল থেকে আজ বাড়িতে যাবে আমিরা। বাড়ি বলতে আনিকার সঙ্গে ওদের ফ্ল্যাটে যাবে। বিয়ের আগ অব্দি ওখানেই থাকবে সে। আমিরা ভেবেই নিয়েছে কিছুতেই বাড়িতে যাবে না। রুবিনা বেগম আর আনিসুর রহমান অনেক বোঝানোর চেষ্টা করলেও আমিরা আগের মতোই রাগ দেখিয়েছে। এ নিয়ে কিছুটা মন খারাপ হলেও মেয়ের যা চাই তা মেনে নিয়েছেন ওনারা। কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়বে ওরা। আমিরাকে তৈরি হতে সাহায্য করছে আনিকা। মাথায় ব্যান্ডেজ আছে এখনো, সরাতে কিছুদিন সময় লাগবে। তৈরি হওয়ার পর হসপিটালে সমস্ত ফর্মালিটিস শেষ করে বাইরে আসে ওরা। আমিরাকে বিদায় জানানোর সময় আনিসুর রহমান আর রুবিনা বেগমের চোখে পানি আসে। হিয়ানও এখানে এসেছে। ফারহাদ ওর গাড়ি নিয়ে এসেছে আমিরাকে নিয়ে যাওয়ার জন্য। ফ্রন্ট সিটে ফারহাদ আর হিয়ান উঠতে বসতেই আনিকাও আমিরাকে নিয়ে উঠে বসলো। কিছুক্ষণ পর ওরা চলে এলো ফারহাদের ফ্ল্যাটে। গেটের নিচে রাফিদ ওদের জন্য অপেক্ষা করছিল। আমিরাকে নিয়ে নামতেই ওরা লিফটে করে 5ম তলায় চলে আসে। ফ্ল্যাটের দরজা খোলা দেখে আনিকা খানিকটা অবাক হয়ে বলে, ফরহাদ, আপনি দরজা খোলা রেখে হসপিটালে গিয়েছিলেন? ফারহাদ প্রত্যুত্তরে কিছু না বলে মুচকি হেসে কলিং বেল বাজায়। রাফিদ আর হিয়ান ব্যাপারটা বোঝার জন্য উৎসুক হয়ে দাঁড়ায় দরজার দিকে। কলিং বেল বাজানো কয়েক সেকেন্ডের মাথায় দরজা খুলে দেয় ফারহা। হাসি মুখে আমিরাকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেমন আছো এখন? তোমাকে হসপিটাল থেকে নিতে আসার অনেক ইচ্ছে ছিল ভাবি, কিন্তু ভাইয়া এমন একটা সারপ্রাইজ প্ল্যান করে রাখলো, তার জন্যই পারলাম না। তোমাকে তুমি করে বলাই আবার কিছু মাইন্ড করোনি তো? ফারহার কথা শুনে আমিরা অবাক হয়ে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড গড়াতেই বলে উঠলো, ভাবি মানে? ফারহা ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বাসায় এনে সোফায় বসিয়ে মুচকি হেসে বলে উঠলো, আমি সবকিছুই জানি ভাবি, ফরহাদ ভাইয়া বলেছে আমাকে। এর মধ্যেই সবাই বাসায় প্রবেশ করেছে। হিয়ান ফারহাদের দিকে তাকিয়ে বলল, তুমি এর মধ্যে ফারহাকে এত কিছু বলেও ফেলেছো ফরহাদ ভাই? বলবো না তা কি করব? তোর মতো নাকি আমি? তোকে তো জিজ্ঞেস করার পরও কিছু বলিস না। আনিকা আর রাফিদ যদি আব্বুকে না বোঝাতো তাহলে তো হারিয়ে ফেলতি আমিরাকে। আনিকা এগিয়ে এসে বলতে লাগলো, থাক না ওসব কথা, ওসব মনে করার দরকার কি? এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের দুজনের মাঝে সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। আব্বুও ওদের মেনে নিয়েছে। আমিরা কিছু বলল না। আনিসুর রহমানের কথা শুনে চেহারায় আধার নেমে এলো। রাফিদ আমিরার পাশে বসে দুষ্টুমির স্বরে বলে উঠল, আমিও ভাবছি এখন থেকে ফারহানের মতন তোমাকেও ভাবি বলে ডাকা শুরু করব। বিয়ে এখনো না হোক, কয়েকদিন পরে তো হবেই, তাই এখন থেকে প্র্যাকটিস করা যাক। কি বলো হিয়ান? হিয়ান মুচকি হেসে কিছু বলতে যাবে, তার আগেই ফারহা সরু চোখে রাফিদের দিকে তাকিয়ে বলে উঠল, কেন? আপনি আমাকে ফলো করবেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই আমি আমিরা আপুকে এখন থেকেই ভাবি বলে ডাকছি। আপনি বিয়ের পর থেকে ডাকা শুরু করবেন, তার আগে নয়। কেন? আপনি ডাকতে পারলে আমি কেন পারবো না? ফারহা মুহূর্তে রেগে বলে উঠল, ভাইয়া তোমার বন্ধু কিন্তু বেশি বেশি করছে। হিয়ান কিছু বলার আগেই ফারহাদ বলে উঠল, এই থাম তো তোরা, আমিরা অসুস্থ, ওকে তোরা ডিস্টার্ব করছিস কেন? ওকে রুমে নিয়ে যা, ওর রেস্ট দরকার। ফারহা রাফিদের দিকে তাকিয়ে ভেঙচি কেটে আমিরাকে নিয়ে একটা রুমে চলে গেল। রাফিদ তাকিয়ে রইল সেদিকে। আনিকা আর ফারহাদও ওদের ফ্রেশ হতে বলে চলে গেল ভেতরে। হিয়ান রাফিদের বসে ধাক্কা দিয়ে বলে উঠল, ওদিকে কি দেখছিস? ফারহাকে? রাফিদ বলে উঠল। হুম। হিয়ান ঠোঁট চেপে হাসলো, পর মুহূর্তে গম্ভীর গলায় বলল, খবরদার আমার বোনের দিকে নজর দিবি না। রাফিদ হিয়ানের দিকে তাকিয়ে বলল, ভাইগিরি ফলাচ্ছিস? অবশ্যই, এটা সব ভাইরাই করে। বন্ধুর প্রেমের পথের ভিলেন হবি তুই? হিয়ান বলে উঠল, আমি তো জাস্ট বলছিলাম, আর তুই প্রেম অবধি চলে গেলি। রাফিদ হিয়ানের মুখ চেপে ধরে বলল, আস্তে, এত জোরে কথা বলিস না। সত্যি বলতে ফারহাদ বিয়েতে ফারহাকে দেখে ভালোবেসে ফেলেছি আমি। কিভাবে ওকে পটাবো আইডিয়া দে না ভাই। হিয়ান রাফিদকে ছাড়িয়ে বলল, যাকে ভালোবাসিস তার ভাইকেই বলছিস পটানোর আইডিয়া দিতে? এই লজ্জা করে না তোর? নিজের ব্যবস্থা নিজে কর, এসবের মধ্যে আমায় টানবি না।
এর মধ্যে ওদের ডাক পড়লো, আনিকা ওদের খেতে ডাকছে। অগত্যা ওদের উঠে যেতে হলো। কিছুদিন এভাবেই পেরোলো। আমিরাও মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আনিসুর রহমান ঠিক করলেন আর বেশি দেরি করবেন না, তাই আজ নিজেই ফারহাদকে সঙ্গে করে নিয়ে রওনা হলেন গ্রামের উদ্দেশ্যে। সকাল সকাল রওনা দেওয়ার ফলে এসে পৌঁছালেন তাড়াতাড়ি। ফারহাদের বাড়ির সবার সঙ্গে দেখা করে হামিদ সাহেবকে বললেন, হিয়ানকে বেশ পছন্দ হয়েছে। আমার ছোট মেয়ে আমিরার সাথে হিয়ানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আজ। হাবিব সাহেবের সঙ্গে কথা বলতেই মূলত আসা। হামিদ সাহেব সবটা শুনে বলে ওঠেন, এ তো ভালো কথা, চলুন ভাইয়ের সাথে কথা বলে নেওয়া যাক। জি, ওনারা যদি রাজি থাকে তো ছেলে মেয়েদের মতামত নিয়ে খুব দ্রুতই বিয়ের ব্যবস্থা করতে চাইছি। হামিদ সাহেব নিজেই নিয়ে গেলেন ওনার ভাইয়ের বাড়িতে। ওদের বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলা মাত্রই সায়দা খাতুন বলে উঠলেন, হিয়ান তো একটা মেয়েকে পছন্দ করে ভাই, হিয়ান কি রাজি হবে? হাফিজ সাহেব বলে উঠলেন, হিয়ানের সাথে আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। কথাটা বলে আনিসুর রহমানকে তিনি বলে উঠলেন, আমার কোনো আপত্তি নেই ভাই সাহেব, আমি রাহকে আমারও ভালো লেগেছে। হামিদ সাহেব বলে উঠলেন, যাক আলহামদুলিল্লাহ। আনিসুর রহমান কিছুটা ইতস্তত করে বললেন, আমি চাইছি ওদের মতামত নিয়ে ওরা রাজি হলে খুব দ্রুত এই বিয়ের ব্যবস্থা করতে। জি, আমি এখনই কথা বলছি হিয়ানের সাথে। কথাটা বলেই ভেতরে চলে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে ফোন দিলেন হিয়ানকে। ছুটির দিন থাকায় বাড়িতেই ছিল হিয়ান। কল রিসিভ করতেই হাফিজ সাহেব হিয়ানের মত জানতে চাইলেন। হিয়ানের সম্মতি পেয়েই তিনি বসার ঘরে এসে বললেন, হিয়ান বিয়েতে রাজি। আনিসুর রহমান আর হামিদ সাহেব বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। সায়দা খাতুন তো ভীষণ অবাক হলেন। কয়েকদিন আগেও ওনার ছেলে ফ্যামিলির পছন্দে বিয়েতে রাজি ছিল না, আর আজ আমিরার সঙ্গে বিয়ের ব্যাপারে এক কথায় রাজি হয়ে গেল। সায়দা খাতুনকে ভাবতে দেখে হাফিজ সাহেব বলে উঠল, কি ব্যাপার, কি ভাবছো? আমিরাকে পছন্দ নয় তোমার? সায়দা খাতুন বলে ওঠেন, না না, তেমন কিছুই না। আমিরা তো বেশ ভালোই, নম্র ভদ্র একটা মেয়ে। আমি শুধু ভাবছি হিয়ানের কথা। আহ, শুধু তো বেশি ভাবছো কেন? হিয়ানের সাথে তো কথা বলেছি আমি, হিয়ান রাজি। আনিসুর রহমানরা দুপুরের খাবার এই বাড়িতে সেরে নিলেন। বিকেলের দিকে শহরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরদিন সকালে হিয়ানদের বাড়িতে জানায় আমিরা রাজি। বিয়ের 3 তারিখ পাকা করে ফেলেন। আগামী বৃহস্পতিবারে হিয়ান আমিরার বিয়ে। আজ আমিরার হলুদ। আমিরা যেহেতু ওদের সাথেই থাকে তাই ফারহাদরা বাড়িতে যেতে পারেননি, এই বাসাতেই থাকতে হচ্ছে ওদের। ফারহাদরা চেয়েছিল ছোট করে হলুদের আয়োজন করতে, কিন্তু হলুদের আমিরার অ্যালার্জি তাই এসব নিষেধ করে দিয়েছে সে। আগামীকাল বিয়ে। আমিরার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, ভালো লাগা, নার্ভাসনেস সবকিছু একসাথেই। যতই হিয়ানকে আগে থেকে চেনে জানে, তবুও বিয়ের ব্যাপারটা একদমই আলাদা। একটা সুন্দর পবিত্র সম্পর্কের বন্ধনে আগামীকাল ওরা আবদ্ধ হবে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে আমিরা। মাথার ব্যান্ডেজগুলো খুলে দিয়ে এসেছে আজ। মেডিসিন চলছে এখনো। গ্রামের বাড়িতে গতকালই চলে এসেছে হিয়ান। আজ ওদের বাড়িতে হলুদের অনুষ্ঠান ছিল। ফারহাদের মতো অত বড় করে অনুষ্ঠান না করা হলেও ওদের বাড়ির ভেতরে ছোটখাটো করেই আয়োজন করা হয়েছে। ওদের আত্মীয় স্বজনেরা সবাই এসেছে, শুধুমাত্র আরিফা বাদে। হিয়ানের বিয়ে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ফারহা। রাফিদ আর ওর বাবাও এসেছে। রাফিদ আসার পর থেকেই ফারহা একটু আনইজি ফিল করছে। এই ছেলেটা সামনে চলে এলে কেমন অস্বস্তি বোধ হয় ওর। কেন এমন হয় তার উত্তর এখনো খুঁজে পায়নি ফারহা। প্রথম দেখা হবার পর 1-2বার ঝগড়া হয়েছিল, কিন্তু এবারে আসার পর রাফিদকে দেখলে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। বিশেষ করে রাফিদের তাকানো, ওর সাথে কথা বলা, সবকিছুই কেমন যেন অন্যরকম। হিয়ান সাদা পাঞ্জাবি পরে বসে আছে ওদের বাড়ির বসার ঘরে। সবাই ওকে হলুদ লাগাচ্ছে। হিয়ানের হলুদের কিছু ছবি তুলে সেগুলো আমিরা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল ফারহা। হলুদের অনুষ্ঠান দ্রুত শেষ হলো। খাওয়া দাওয়া শেষে সবাই শুয়ে পড়লো। সকাল সকাল ঘুম ভেঙে গেল আমিরার। রাতে দ্রুত শুয়ে পড়েছিল বলেই তাড়াতাড়ি উঠে পড়লো। ফোন হাতে নিয়ে অনলাইনে যেতেই দেখলো ফারহার মেসেজ। হিয়ানের হলুদের কিছু ছবি পাঠিয়েছে ও। ছবিগুলো ওপেন করতেই চোখ আটকে গেল আমিরার। সাদা পাঞ্জাবি, গায়ে হলুদ লাগানো হিয়ানকে দেখেই বলে উঠলো, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক আমার হাজবেন্ডের উপর। কথাটা বলেই মুচকি হেসে ঠোঁট ছোঁয়ালো ছবিতে। আরও কিছুক্ষণ ছবিগুলো দেখলো। এর মাঝেই আনিকাও চলে এলো নাস্তা নিয়ে। নিজ হাতে আমিরাকে খাইয়ে দিল। খানিক বাদে বিয়ের জন্য কিনে রাখা শপিং মলের ব্যাগগুলো নিয়ে হাজির হলো আমিরার রুমে। গোল্ডেন কালারের একটি শাড়ি আর কিছু জুয়েলারি। অত একটা হেভি মেকআপ পছন্দ নয় আমিরার, তাই বাসায় আনিকায় ওকে সাজিয়ে দিল। শাড়ি পরিয়ে খোপায় গুজে দিল লাল গোলাপ। জুয়েলারিগুলো পরিয়ে হালকা মেকআপে সাজিয়ে দিল। এতেই বেশ সুন্দর লাগছে আমিরাকে। সকাল 9টার মধ্যেই আনিসুর রহমান আর রুবিনা বেগমও চলে এলেন।
11টা নাগাদ বরযাত্রীও চলে এলো। বিয়েটাও হয়ে গেল কিছু মুহূর্তের মাঝে। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমিরাকে নিয়ে ওরা রওনা দিল। বিদায়ের সময় বাবা মেয়ের অভিমানের পাহাড়ও ভাঙলো। আমিরা সবাইকে জড়িয়ে ধরে কাঁদলো। রাতের দিকে ওরা এসে পৌঁছালো গ্রামে। খাওয়া দাওয়া শেষে হিয়ানের রুমে দেওয়া হলো দুজনকে। আমিরাকে রুমে নিয়ে যেতে যেতে ফারহা বলে উঠলো, অবশেষে আমার ভাবিই হয়ে গেলে তুমি, ভীষণ মিষ্টি লাগছে তোমাকে আজ। আমিরা মুচকি হাসলো। মনে পড়লো একসময় মেয়েটাকে শুধু সন্দেহ করেছিল, অথচ মেয়েটা কত ভালো, কত মিষ্টি। সেসব ভাবনার মাঝেই রুমের সামনে এসে ফারহা বলে উঠলো, এই যে এটা হলো হিয়ান ভাইয়ার রুম, আজ থেকে এটা তোমারও রুম, নাও ভেতরে যাও। আমিরাকে ঢুকিয়ে দিয়ে হিয়ানকেও ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল ফারহা। বাইরে থেকে দরজা আটকে দিয়ে বলল, গুড নাইট ভাইয়া, বেস্ট অফ লাক। কথাটা বলেই ঠোঁট চেপে দৌড়ে হেসে চলে গেল। ভেতর থেকে দরজা আটকে দিয়ে চলে গেল আমিরার দিকে। পুরো ঘর লাল গোলাপ আর মোমবাতি দিয়ে সাজানো। আমিরা সেসবই দেখছিল। হিয়ান গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। আমিরা মুচকি হাসলো। সামনে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে দেখতে থাকলো হিয়ানকে। হিয়ান আমিরার মাথায় একপাশে ঠোঁট ছুঁয়ে বলে উঠলো, ফাইনালি আমার প্রিয়তমাকে নিজের করে পেলাম। আমিরা মুচকি হাসলো। হিয়ানের হাত ছাড়িয়ে নিয়ে ওর দিকে ঘুরে দাঁড়ালো। দু হাতে গলা জড়িয়ে কাছাকাছি এলো। পা খানিকটা উঁচু করে চুমু খেলো হিয়ানের গালে। অতঃপর ওকে ধাক্কা দিয়ে এক দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে পড়লো। মাথার ঘোমটা সরিয়ে গহনাগুলো খুলতে লাগলো। হিয়ান এগিয়ে এসে ওর পেছনে দাঁড়ালো। আয়নায় আমিরার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতেই আমিরা বলে উঠলো, এভাবে কি দেখছো হিয়ান? হিয়ান আরো খানিকটা এগিয়ে এলো। আমিরার দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলে উঠলো, কি মায়া তোর চোখে, ঘোর মাখা পলকে আমি দেখে যাই শুধু যে তোকে। তুই যে আমার প্রিয়তমা, চোখ ধাঁধানো তিলোত্তমা, রেখেছি তোর মাঝে মনটা জমা। আমিরা লজ্জা পেয়ে মাথা নামিয়ে ফেললো। হিয়ান এগিয়ে এসে বাকি গহনাগুলো খুঁজতে সাহায্য করলো। এর মাঝে পুরোটা সময় আমিরা আর কিচ্ছু বলল না। শাড়ি পাল্টানোর জন্য লাগেজের কাছে যেতেই হিয়ান হাত ধরে টানলো। একটানে নিজের কাছে এনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আমিরাকে। কপালে চুমু খেয়ে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি আমার প্রিয়তমাকে, ভীষণ ভালোবাসি। অবশেষে হিয়ান আমিরার পূর্ণতার মাধ্যমে গল্পের ইতি টানলাম। আজ শেষ দিন গল্প নিয়ে আপনাদের অনুভূতি জানাবেন সবাই। শেষ পর্বে অন্তত রেসপন্স করতে কৃপণতা করবেন না। যারা প্রথম থেকে গল্পটা পড়েছেন, আমার এবং হিয়ান আমিরার পাশে ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।